দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। অনেকগুলো সাম্প্রতিক ঘটনা আছে আজকেই। ভারত বাংলাদেশের সম্পর্ক, আজকে ভারতের যে হাই কমিশনার তাকে তলব করা হয়েছিল সেই বিষয়টি আছে। কিছুক্ষণ আগে কিছু আপডেট এসছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের বা গত সরকারের যে দুর্নীতির একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, গতকাল প্রকাশ করা হয়েছে, গত পরশু প্রকাশ করা হয়েছে, গতকাল একদম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সেটি নিয়েও আলোচনার অনেকগুলো জায়গা রয়েছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করার চেষ্টা করব। আমরা বিষয়টি দিয়েছে সাম্প্রতিক সংকট ও দুর্নীতির শ্বেতপত্র, এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। দুজন অতিথি আছেন, একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আমার সঙ্গে আছেন শর্মিন নীলর্মী, তিনি সদস্য অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা মূল আলোচনায় যাব। আমি একটু হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে শুরু করবি। আমি বলছিলাম সাম্প্রতিক বিভিন্ন বিষয়গুলো আছে। আমি ঠিক কিছুক্ষণ আগেই প্রথম আলোতে একটা সংবাদ দেখছি যে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সেখানে বলা হয়েছে বিদেশিদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে এবং বলেছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নির্বিচারে সন্ত্রাসী হামলা হতে পারে, এমন একটা তারা ব্রিটিশ হাই কমিশনার তারা আশঙ্কা প্রকাশ করছে। এই যখন অবস্থা বাংলাদেশে সব কিছু মিলে, মানে এই ভ্রমণ সতর্কতা সব কিছু মিলে আপনার মন্তব্যটা একটু প্রথমে শুরু করতে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। আসলে যুক্তরাষ্ট্র বা কিছু উন্নত দেশ যখন কোনো একটা কিছু বিষয়ে কথা বলে তাদের কাছে কিছু খবর থাকে, আন্দাজে তারা বলে না। তো আজকে যেটা তারা এইমাত্র ঘোষণা যেটা করেছে তার পিছনে কারণ আছে, যৌক্তিক কারণ আছে। কারণ বাংলাদেশকে নিয়ে যে খেলায় মেতে উঠেছে পার্শ্ববর্তী দেশ, সে কারণে যে কোনো ধরনের ঘটনা ঘটতেই পারে। ঘটানোর জন্য তারা বসে আছে এবং ঘটানোর জন্য সার্বক্ষণিক উদ্বুদ্ধ করছে। বিগত যে সরকার ছিল একটা মহা দুর্নীতিবাজ একটা সরকার, লুটেরা সরকার, বিনা ভোটের সরকার, ভোট ডাকাতের সরকার, রাতের বেলা কোনো বিশেষণ দেশ শেষ করা যাবে না এবং দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায় তার সাথে সাথে তার মন্ত্রী পরিষদ সদস্য, তার সংসদ সদস্য, তার রাজনৈতিক দলের নেতা কর্মী, তার সাথে তার সমমনা ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, শিল্পী, নায়ক, নায়িকা, এমনকি বাইতুল মালের খতিব পর্যন্ত পালিয়ে যায়। এইরকম একটা সরকারের পক্ষে পার্শ্ববর্তী দেশ ভারত যে তাদেরকে নিয়ে যে ছেলে খেলা শুরু করেছে এবং তাদেরকে সামনে আবার নিয়ে আসার জন্য, এটা কি কোনোভাবে সম্ভব? ভারত যত চেষ্টা ভারত বাংলাদেশ দখল করে নিতে পারে, কিন্তু আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশের সরকারে বসানো এটা সম্ভব না। কিন্তু ভারত সেই অপচেষ্টাটা করে যাচ্ছে। আচ্ছা, আরেকটা খবর হচ্ছে যে এই একটা শিরোনাম পড়ছিলাম যে প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন আজকে ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদের সাথে কথা বলেছেন, কালকে রাজনৈতিক দলের সঙ্গে বসবেন এবং পরের দিন হয়তো ইসলামিক যে দলগুলো আছে, ইসলামিক যে নেতাগুলো আছেন, নেতা যারা আছেন তাদের সাথে কথা বলবেন। তিনি একটা জাতীয় ঐক্যের একটা ডাক দিবেন, আজকে বলা হয়েছে প্রেস ব্রিফিংয়ে, যে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যটা আসলে কতটা সম্ভব আপনার কাছে মনে হচ্ছে? না, এখানে জাতীয় সরকার যদি ওই সময় গঠন করতো তাহলে এই সংকটগুলি এখন সামনে আসতো না। আন্দোলন করার সময় তো সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে সর্বশেষে বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের বিষয় নিয়ে যখন সামনে আসলো, সমস্ত জাতি তাদের পিছনে দাঁড়িয়ে গেল। সরকার গঠন করার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলির কোনো ভূমিকা নেই। আমরা মনে করলাম ঠিক আছে, একটা সরকার গঠন হোক, একটা পর্যায়ে গিয়ে তারা সামনের দিকে নির্বাচন দেবে, তখন যারা ক্ষমতা যায় তারা তখন বিষয়টা দেখবে। এখন যে সংকট সৃষ্টি হচ্ছে, এখনো হয়েছে, এই সংকট তো কেউ কল্পনা করে নাই, কেউ দুঃস্বপ্ন দেখে নেয় যে একটা পতিত সরকারকে নিয়ে পার্শ্ববর্তী একটা বিশাল দেশ এই ধরনের নোংরা খেলায় মেতে উঠবে, এটা তো আমরা ভাবিনি। এখানে কি আপনি কোনো ঐক্যের অভাব দেখছেন? যে কারণে না, এখানে ঐক্যের না, যে কারণে আজকে জাতীয় ঐক্যের দরকার হয়েছে। এখন কোনোভাবেই এই আন্দোলনের মাঠে আমরা যারা ছিলাম তাদের কথাবার্তা, চাল চলনে বলনে কোনোভাবে যেন অনৈক্যের সুর না বাজে। অনৈক্য হলেই
এই ষড়যন্ত্রকার আরো বেশি সুযোগ পাবে। সেই সুর কি বাজছে? সেই সুরকে না, অনেকের শুনে কিছু কিছু কথা বলতে আসে, আচ্ছা, আসে না এক সুরে কথা না বলে, তাই না? কয়েকটা ঘটনা তো আসছে এরকম, হয়তো সব একমত হতে পারেনি, আসে না কয়েকটা ঘটনা। এরকম যেন না হয়, কারণ ষড়যন্ত্র যেখানে একেবারে মানে সাংঘাতিকভাবে চেপে ধরেছে চারিদিক থেকে। আপনি চিন্তা করতে পারেন যে পার্শ্ববর্তী একটা দেশ, বিজেপির সাথে কংগ্রেসের দূরত্ব, কংগ্রেসের সাথে মমতা ব্যানার্জির বা ইয়ের দূরত্ব, বিজেপির একসঙ্গে কথা বলছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা মায়ের কোলে আছে, মায়ের কোলে। মায়ের কোলে তোমার শিশু নিরাপদ, বাড়ি থেকে খাবার কেনা লাগে না, হরতাল অবরোধ যায় না, মায়ের দুধ খেয়ে সে বাঁচতে পারে, সুস্থ থাকতে পারে, মা সেবা যত্ন করে, ওই রকম মায়ের কোলে আছে। 5 তারিখ করে দেখেন তো কোনো হিন্দুদের উপর ওইভাবে আক্রমণ করা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, 2-একটা জায়গায় হয়েছে। তারা হিন্দু না, তারা আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ করতো। 4 তারিখে আওয়ামী লীগের মিছিল গিয়েছিল, 5 তারিখে আওয়ামী লীগের সাথে মিছিল গিয়েছিল। এরকম 2-একটা ঘটনা ঘটতে পারে, আমরা সেগুলি কঠিনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু এই যে এই এখন বলেন, জি, এখন যে দেশে বলতে, এই কারণে প্রতিদিন ভারতের আর বাংলা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া যেভাবে কথা বলছে, তারা যেভাবে কথা বলছে, কি হয়েছে? এখানে না, আমি শেষ করি। মমতা ব্যানার্জি বলছে যে এখানে কে শান্তি মিশন নাকি শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠাচ্ছে। কেন? কারণ কি? কি হয়েছে? হয়েছে নাকি এখানে? কিছু তো হয়নি। ঠান্ডা, যেমন আপনার শীতের দিনে নদীর পানি যখন স্বচ্ছ থাকে, টলটল করে, 2 ফুট নিচে মাছ দেখা যায়, ঠিক বাংলাদেশে এখন এই শান্তিময় অবস্থা বিরাজ করছে। সেই মুহূর্তে কেন প্রতিদিন ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে, হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, যাদের ধর্ষণ করা হচ্ছে, যাদের মারামাল কেড়ে নেওয়া হচ্ছে, বাড়ি ঘর যারা, কোথায় বাড়ি ঘর হচ্ছে, কোথায় মারতেছে? এই যে যে অশান্তি সৃষ্টি করছে, শুধু বিক্ষিপ্ত হবে রাজনৈতিক দলগুলি করে, বিচ্ছিন্ন হোক আলাদা, সরকারিভাবে। রাহুল গান্ধী কী বললেন? উনি বললেন আমাদের গোয়েন্দা সংস্থা ঢাকাতে ফেল করেছে, তারা বুঝতে পারে নাই বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থা ফেল করছে, এসব কথা আসা দরকার পড়ে। মমতা ব্যানার্জি এটা বলছেন, ওই সরকার ওটা বলতেছে, বিজেপি একটা বলতেছে। তো বাংলাদেশকে ছেলে খেলার হয়ে গেছে নাকি? মানে পুতুল, পুতুলকে যেমন যেদিকে ফেলবে একবার, ওইদিকে ফেলবে একবার, একা করে নিবে, মাথায় নেবে, আর পায়ের নিচে ফেলবে। বাংলাদেশকে এত পায়ের নিচে ফেলার চেষ্টা করা উচিত না। যে কারণে আজকে বাংলাদেশে যত ঘটনা ঘটবে, দুর্ঘটনা যা ঘটবে, তার জন্য দায়ী এই ফ্যাসিস্ট বিগত আওয়ামী লীগ এবং তার সাথে সরাসরি সম্পর্কিত ইন্ডিয়া, সরাসরি ভারত সরকার এবং বিভিন্ন। আপনি বলছেন যে আপনি চিন্তা করেন ত্রিপুরা কি করতে, না আপনি যে বলছেন অপপ্রচার হচ্ছে, হ্যাঁ অপপ্রচার হচ্ছে, কিন্তু আমরা কি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে ধরি, বাংলাদেশ সরকার কি সেই অপপ্রচারটা মোকাবেলা করতে পারছে বা বিশ্বকে প্রচার করতে পারছে যে এই ঘটনা ঘটেনি আসলে বাংলাদেশে? না, ঘটতেছে না তো, ঘটেনি তো। কোথাকার মারামারি দেখা যাচ্ছে যে এই যে সংগঠিত নির্যাতন করা হচ্ছে, মানে মিথ্যাচার তো একটা শেষ আছে। ওই ভারতের আর বাংলা একটা আছে না, রিপাবলিক বাংলা নাকি বলে, আপনি তো সাংবাদিক, লাভ দিয়ে দৌড়া যায় স্টেজে উঠে, এই হিন্দুদের এই করলো সেই করলো, মাঝখানে নিয়ে গিয়ে নদীর ভিতরে নামাই দিল, অর্ধেক নদীর ভিতরে নামাই দিয়ে ছবি উঠাচ্ছে, আমরা পার হয়ে আসতেছি, অর্ধেক পার হতে পারছি না, আমাদের পিছন থেকে ধাওয়া করেছে, কিছুক্ষণ পরে দিয়ে বিদায় করে দিল। ওরা বলছে আমার টাকা দাও, টাকা নেই, খাওয়ার নাই, খাওয়ার নেই। এই যে ইত্রামিগুলো করতেছে, আমরা কিন্তু এটা প্রত্যাশা করি না। আজকে দেখেন ভারতের দুর্ভাগ্য না, তার অপকর্মের ফল, একটা রাষ্ট্র তাদের পক্ষে নেই, একটা রাষ্ট্র তাদের পক্ষে নেই, পার্শ্ববর্তী দেশগুলো কেউ নাই। মালদ্বীপ বলেছে তোমার 58 জন সেনার সাথে নিয়ে যাও এখান থেকে, আঙ্গুল দিয়ে বলেছে, নিয়ে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশকে খেলা করলে তারা খুব শান্তিতে থাকবে? হ্যাঁ, আমরা অশান্তিতে থাকবো। ভারতও কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আমাদের সরকারটা বোঝা উচিত। ওই দেশে এখন খুঁজে বের করতেছে, আজমির শরীফের নিচে শিবলিঙ্গ আছে, অমুক জায়গায় মন্দির ছিল, তমুক জায়গায় মন্দির ছিল, এইসব তখন খুঁজে বের করে এই দেশে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কি সেদিকে যাচ্ছি? আমরা এদিকে কোনো এগুলির দিকে আমরা কি? হ্যাঁ, এই দেশের সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় ছিল, আমি আমার এলাকাতেও দেখেছি, প্রায় 18-20%, 30% মধ্যে ছিল পাকিস্তান হলে। স্বাধীনতার পরপর 72 থেকে 75-এর ভিতরে 10% চলে গেছে। আওয়ামী লীগের অত্যাচারে হিন্দু সুন্দরী মেয়েদেরকে জোর করে বিয়ে করা, বাড়িঘর দখল করা, জমি জমা কেড়ে নেওয়া, চলে গেছে তারা। তারপর আর 10% গেছে দীর্ঘ এই 30 বছর 40 বছরে। হিসাব করে ডাটা নেন আপনি, ম্যাক্সিমাম গেছে আওয়ামী লীগের সময়। একজন হিন্দু মেয়ে, একজন থাকতে পারে, একেবারে নাম ওইভাবে বলা যায় না,
আমেরিকার বাইরে কেউ বিয়ে করেছে কিনা দেখেন তো। জি, আমরা হিন্দু আসবো- সম্পদ আমেরিকার বাইরে কেউ নিয়েছেন দেখেন তো। আমরা আবার আসবো। আমি একটু আচ্ছা, আবার কি হলো? তারা একটু- অশান্তি আপা অনেকক্ষণ ধরে আছেন, আপা আপনাকে যেটা জিজ্ঞেস করি, আমি আবার যদি এই শ্বেতপত্রে আলোচনায় চলে যাই। শ্বেতপত্র প্রকাশ করা হলো, এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আসলে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে এই গত 15 বছরে $234 বিলিয়ন দেশ থেকে পাচার হয়ে গেছে। এই খবরে সারা বাংলাদেশে আলোচনা। আমি একটু জানতে চাই, আমি শ্বেতপত্র নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি একটু জানতে চাই এই যে শ্বেতপত্রটি প্রকাশ আপনারা করলেন বা তৈরি করলেন, এটার মূল উদ্দেশ্যটা কি বিচারে সহায়তা করা বা যারা দায়ী তাদেরকে বিচারে নেওয়া, নাকি আসলে পাবলিকের সামনে, জনগণের সামনে প্রকাশ করা যে আসলে গত 15 বছরে দেশে কী ধরনের দুর্নীতি হয়েছে, কত ধরনের হয়েছে? ধন্যবাদ। আপনি শুরু করেছিলেন এভাবে যে আওয়ামী লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। আপনি যদি আমাদের শিরোনামটা দেখেন এবং পুরো প্রসেসটা যদি লক্ষ্য করে থাকেন, আমরা কোথাও বিগত সরকারের আমলের দুর্নীতি প্রকাশ করছি এরকম কোনো কথা বলিনি। আমরা বলেছি এই দেশটা এখন অর্থনীতির দিক থেকে কোন জায়গায় আছে এবং এই জায়গায় আমরা কিভাবে পৌঁছালাম সেইটা বের করবার জন্য আমার পেছনে যতটুকু যাওয়া প্রয়োজন সেই পর্যন্ত আমরা যাব এবং সেখান থেকে আমরা দেখব যে কোন কোন জায়গায় আমরা ভুল করেছি এবং এই ভুলের রাস্তাগুলো কি, এবং সেই যাত্রাপথে আমি এখন কোন জায়গায় রয়েছি, যেটা কোনো বিচারিক প্রক্রিয়ায় সাহায্য করবে কিনা সেটা আমার সরকার বলতে পারবে, দুদক আছে ওনারা বলতে পারবে যে ওনারা কতটুকু নেবেন। আমাদের উদ্দেশ্য ছিল দুটো। একটা হচ্ছে প্রাথমিকভাবে ইমিডিয়েটলি যে বাজেটটা হতে যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে, সেই বাজেটকে এক ধরনের তথ্য সমৃদ্ধ অবস্থান চিত্র দেয়া, যাতে করে বাজেটটা সঠিকভাবে সন্নিবেশিত হতে পারে, অগ্রাধিকারের জায়গাগুলো চিহ্নিত হতে পারে এবং যেই যেই কারণে বা যেই যেই সিস্টেমের মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি না, আমাদের যতটুকু বা আর্থিক সংযোগ রয়েছে, সঙ্গতি রয়েছে, সেই সিস্টেমগুলো যাতে বন্ধ করতে পারি, সেই জায়গাগুলোতে যাতে বাজেটের অ্যালোকেশন সহ সেই সিস্টেমগুলোকে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এটা হচ্ছে প্রাথমিক ইয়ে ছিল। আরেকটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটু দূরবর্তী বা মধ্যম মেয়াদি বলতে পারি আমরা, যেহেতু 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয়েছে এবং যথার্থভাবেই স্থগিত করা হয়েছে, তাহলে আমার মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আজকের অর্থনৈতিক অবস্থার আমি কিভাবে এইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, পিছনের ভুলগুলো থেকে আমি কি শিখতে পারবো, এই দুটোই হচ্ছে বড় দাগে উদ্দেশ্য ছিল। এবং এখান থেকে চোর ধরা যেহেতু আমাদের দায়িত্ব ছিল না, এখান থেকে কেউ যদি কোনো ধরনের সূত্র পেয়ে থাকেন এবং সেটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী অথবা দুদকের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে থাকেন, এটা তাদের সক্ষমতার উপর নির্ভর করবে। এটার দায়িত্ব আসলে শ্বেতপত্র কমিটির নয়। কিন্তু আপনারা যখন এই কাজটা শুরু করলেন, জি, তখন কি আসলে আপনার ধারণা ছিল যে আপনারা যে এই কাজ শেষ করার পর যে পরিমাণ আসলে দুর্নীতির আপনার চিত্র তুলে নিয়ে এসেছেন, সেটা কি আপনার ধারণা করতে পেরেছিলেন শুরুটা করলেন? আচ্ছা, আমি আপনাকে বলি যে ধরেন আমাদের এই যে জাতীয় ঐক্য, এই যে একটা বিরাট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পরিবর্তন হলো না, এটার পেছনের অনুমিতি কি? এটার পেছনের অনুমিতি হচ্ছে, প্রথমত হচ্ছে আমার শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। এখান থেকেই তো ক্ষোভের জায়গাটা, আমাদের ছেলে মেয়েদের তো ওই জায়গা থেকেই শুরু না। এবং এর পেছনের অনুমতি হচ্ছে আমাদের দুর্নীতি, আমাদের ব্যাংকিং সেক্টর ধসে গেছে, আমাদের জ্বালানি খাতের ব্যাপক দুর্নীতি। আমি আইসিটি সেক্টরে আমি জানি যে অ্যাপস কত ধরনের ঝামেলা হয়েছে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এগুলোকে আমরা জানতাম না, আমরা বলিনি, আপনারা বলেননি, বলেছি খুব সীমিত পরিসরে হয়তো বা বলার সুযোগ পেয়েছি, কিন্তু বলেছি। এই শ্বেতপত্রে দেখবেন এক ধরনের আপনি যেটা আপনারা যেটা বলেছি বা অনুমান করেছি, তার এক ধরনের বাস্তবানুগ প্রমাণ সমেত কিছু দলিল উপস্থাপন করা হয়েছে। আমরা যে কথাটা বলেছি তার পেছনে কিছু কাগজপত্র আমাদেরও হাতে রয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাটা, অর্থাৎ এটা ভবিষ্যৎ প্রজন্ম যখন দেখবে যে এরকমভাবে মানে এটার
ইতিহাসের কোনো সন্দেহের বিষয় না বা অনুমিতির বিষয় না, এটা ইতিহাসে ঘটেছে। এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না ঘটে, এই শিক্ষণটা যেন আমরা কাজে লাগাই, ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই শ্বেতপত্র কাজ করবে। আচ্ছা আচ্ছা, আপনি যদি গত সরকার আমলে যদি বলে গত 15 বছর ধরে আমরা অনেক বড় বড় মেগা প্রকল্প দেখেছি, অবকাঠামোভাবে নানা ধরনের উন্নয়ন দেখেছি, এই মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, এগুলো দেখেছি। তারপরে তার বিপরীত চিত্র যদি পাশাপাশি আমি এত বড় একটা দুর্নীতি বা অর্থ পাচারের একটা জায়গা নিয়ে আসি, দুটি মেলানো তো কষ্টকর হয়ে যায়। কেন এত উন্নয়ন হচ্ছে, আবার এদিকে দেখতে পাচ্ছি যে এত বড় একটা দুর্নীতি হয়ে যাচ্ছে। মানে আপনি উন্নয়ন কিভাবে বলবেন? আমাদের যে শ্বেতপত্র কমিটির যে অভিজ্ঞান, যে আমাদের যে রিপোর্ট, সেখানে বলা আছে যে আমাদের এই যে দারিদ্র্য সীমার যে বয়ানটা দেয়া হয়েছে, যে এত শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে, বাকিরা উপরে থাকে, এখানে আমরা দেখেছি যে যারা দারিদ্র্য সীমার উপরে আছেন তাদের মধ্যে 50% যদি 2 দিন না কাজ করেন তাহলে তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাবেন। আচ্ছা, তাহলে এই যে বয়ানটা যে আমি দারিদ্র্য সীমার ক্ষেত্রে বা দারিদ্র্য নিরসনে বিরাট সাফল্য অর্জন করেছি, এটা তো আসলে একটা রেটরিক ছাড়া আর কিছু হচ্ছে না। হ্যাঁ, তো এই জায়গাগুলো আসলে একটু দেখা হয়েছে। বা ধরেন আপনি আমাদের নারীর উন্নয়নের জন্য যদি আপনি যে বয়ানটা হয়েছে, আপনি প্রতিটা সরকারি ইয়েতে দেখবেন, দলিলে দেখবেন যে কিছু গ্লোবাল ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে। যেই গ্লোবাল ইন্ডেক্সের র্যাঙ্কিং আসলে আপনাকে সত্যি কথা বলবে না, এর ভিতরে যে আপনি যদি আনফোল্ড করেন, বিভিন্ন লেয়ারে যদি আপনি সূচকগুলো দেখেন, দেখবেন যে আসলে আমার ওভারঅল র্যাঙ্কিং যে কথা বলছে সেটা আসলে আমার প্রকৃত অবস্থাকে ইয়ে করছে না, প্রতিফলিত করছে না। এবং আমাদের উচ্চশিক্ষিত নারীরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা সবচেয়ে বেশি আনএমপ্লয়েড। এখন তার মানে হচ্ছে আপনি মেয়েদেরকে প্রাইমারি স্কুলের জেন্ডার প্যারিটি, যেটা আমার 30 বছর আগে অর্জিত হয়েছে, সেইটাকে দিয়েই আপনি কাজ চালিয়ে যাচ্ছেন, যে এত কিছু আপনি করছেন, অথচ আপনি নারীর জন্য কর্মসংস্থান তৈরি করছেন না, তার জন্য কেয়ার ইকোনমির জন্য কোনো ধরনের বিনিয়োগ নাই। এমনকি এডুকেশন সেক্টরে আপনি যদি সেক্টরের ইয়েটা পড়েন, রিভিউটা পড়েন, আপনি দেখবেন যে আমাদের প্রতি নির্বাচনের আগে, গত 3টা নির্বাচন তো ধরেন এটা কোনো নির্বাচন হয়নি না, বিশেষ করে 18 আর 24-এর নির্বাচন যদি আপনি বলেন, নির্বাচনের বছরে ঠিক নির্বাচনের আগ দিয়ে আমার ইউজিসির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে টাকাটা যেত, তার অবকাঠামোগত উন্নয়নের অ্যালোকেশন হঠাৎ করে আগের বছরের তুলনায় ডাবল হয়ে যেত। এবং এখানে আপনার ওই যে এলাকার রাজনীতিবিদ, কিছু শিক্ষক এবং কিছু ছাত্রগোষ্ঠীর যে অশুভ আতাত, যে একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, এই সমস্ত উন্নয়ন প্রকল্প কিন্তু তার একটা নিয়ামক হিসেবে কাজ করেছে। এগুলো আমরা দেখিয়েছি। আসবো আপনার কাছে। আচ্ছা, একজন দর্শক আছে, একটা ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার প্রশ্ন জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবের কাছে। বিগত সরকারের আমলেই যে সকল দুর্নীতিবাজদেরকে রাজনৈতিক বিবেচনায় দায় মুক্তি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? এবং দুর্নীতিবাজদের শ্বেতপত্র, বর্তমান সরকার যে শ্বেতপত্র তৈরি করেছেন, তদন্ত সাপেক্ষে সেই শ্বেতপত্র পাবলিকলি স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে দেওয়া যায় কিনা, বিষয়টি কিভাবে দেখছেন? সাম্প্রতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে, আপনি রাজনৈতিক একজন নেতা হিসেবে কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আচ্ছা, আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটি বলে প্রশ্নটি করুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। প্রশ্নটা হচ্ছে আমার ম্যাডামের কাছে, ঠিক আছে? যে এই শ্বেতপত্র প্রকাশ করার জন্য বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি ম্যাডামকেও। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ম্যাডামের কাছে যে শুধু বিগত আওয়ামী লীগ সরকারের এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হলো কেন? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে সকল সরকারগুলো এসেছে, সেখান থেকে কোনো সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেসবগুলো যদি এই শ্বেতপত্রে অন্তর্ভুক্ত করা হতো
তাহলে যে দেশ হোক জাতির কাছে এই শ্বেতপত্র কমিটি এবং সরকারের গ্রহণযোগ্যতা আরো বেড়ে যেত কিনা, এটাই হচ্ছে আমার জি প্রশ্ন। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। আপনার কাছে দর্শকের কয়েকটি প্রশ্ন ছিল। আমি আপনি আলোচনা শুরুর আগে আমার একটি প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি নিশ্চয়ই সবগুলো একসাথে উত্তর দেবেন। সেটা হচ্ছে যে আমরা শ্বেতপত্র দেখতে পাচ্ছি, সেখানে দেয়া আছে যে এই যে পুরো দুর্নীতিটা হয়েছে বা অর্থপ্রচার হয়েছে, সেখানে দুর্নীতিবাজ রাজনীতিক, ব্যবসায়ী এবং আমলারা মিলে একটা চক্র তৈরি করে তারা এই দুর্নীতিটা করেছে। মানে রাজনীতিবিদদের দিকে কিন্তু একটা আঙুল আছে। আপনিও একজন রাজনীতিবিদ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এই আশ্বাসটা দিতে পারেন যে এই পরিবর্তিত বাংলাদেশে এসে রাজনীতিবিদরা এমন দুর্নীতিতে আর জড়াবে না? এই আশ্বাস কি দেওয়া যায়? শুধু রাজনীতিবিদ কেন, আমলা আছে না, ব্যবসায়ী আছে না, এসব নির্ভর করবে বর্তমান যে সরকার, তো সব কিছু করে দিতে পারবে না। তার পরবর্তী যে সরকার আসবে, তারা যদি এই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা করতে পারে, তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। যেগুলো বিদেশে লুট করে নিয়ে গেছে সেগুলো ফেরত আনতে হবে। দেশের ভিতরে যা আছে সেগুলি তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই যে বড় বড় গাড়িতে চলে বেড়ায় না, ওখান থেকে ওদেরকে পাঠাতে আর টেম্পোতে পাঠাতে হবে ওদেরকে, হ্যাঁ, বাসে উঠানোর ব্যবস্থা করতে হবে। এবং ওদের ছেলেরা যখন কোনো স্কুলে যাবে, ওদের সহধর্মিনী স্ত্রীরা মেয়েরা যখন যাবে, তখন বলতে হয় তুই চোরের বাচ্চা। এই যে এই যদি সিস্টেম চালু করা যায়, তাহলে ভবিষ্যতে এখন যারা আছে তারা এই চিন্তাটা করবে না। আপনি সব সম্পত্তি আপনি কেড়ে নেন না কেন কেড়ে? আপনি হিসাব করেন 2009 সালের ক্ষমতা আসছে আমি, তার আগে যা সম্পত্তি ছিল, আগের বারে যা করছে গেছে, সেখান থেকে যা আছে এই সমস্ত সম্পদ কেড়ে নেন, একদম চোখ বন্ধ করে কেড়ে নেন। আর আমার এক ভাই বললেন না, কি এক ভাই বললেন না, ওরা ঈদ থেকে কী বল পোলাখাল থেকে যে ওই 72 থেকে টানতে যাচ্ছে। ওই ভাইকে বললো, ভাইজান 73-72 প্রথম যেটা বাজেট কত 786 কোটি টাকা, এখন বাজেট 7 লক্ষ কোটি টাকা। ওই ভেজাল টানতে টানতে এত টাকা। এখন এই কয় বছরে, এই যে 15.5 বছরে যে লুটটা করেছে, দেশের অর্থনীতিকে যে একেবারে খাবলা করে নেই, শুধু এই টাকা আমরা দেবো কোথার থেকে? 2009 সালে 2012 সালে তখনও লোন ওইভাবে নেয়নি, মাত্র 18 থেকে 19 বিলিয়ন ডলার ঋণ ছিল আমাদের। 12 সাল থেকে যে ঋণ নেওয়া শুরু করলো, যে মেগা প্রজেক্ট 10,000 টাকাটা 30,000 কোটি টাকা এই করে, এখন বাংলাদেশের ঋণ কত? উনি তো অর্থনীতি ভালো বলতে পারেন আমার চেয়ে, 182 বিলিয়ন ডলার। এই কয় বছর, এই এই 12 বছরে তারা 160 বিলিয়নের বেশি তারা লোন করেছে। কোথায় নিয়ে গেছে? তো ওই ভাইজানকে বলবো যে এই হিসেবটাকে আপনি করেন, ওই অদ্ভুত দরকার নেই, এটা করেন। আর উনি আরেকটা প্রশ্ন করেছে, এই ফাঁকে বলেন, উনি আরেকটা প্রশ্ন করেছেন যে বিগত সরকারের নেতারা কিন্তু বারবারই বিএনপিকে বলতো যে দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এই অপবাদটা কিন্তু বিএনপিকে দিত তারা। তো এখানে খুব পরিষ্কার বক্তব্য যে বিএনপি যখন ক্ষমতা আসলো 2001 সালে, তার আগে যে সালগুলো আপনি দেখেন, এটা জুলাই থেকে তো শুরু হয়, জুন টু জুলাই, তাহলে 1 সালে যেটা আছে সেটা হলো তাদের আওয়ামী লীগের, বিএনপি ঘাড়ে উপরে এসে পড়লো। আবার 1 সালে জুলাই থেকে যেটা অক্টোবর পর্যন্ত গেল, এটাও তাদেরই অনেকখানি। তো ওই দায়টা তখন তো চ্যাম্পিয়ন তো প্রথম আওয়ামী লীগে হয়েছে, পরপর আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে বিএনপি আস্তে আস্তে চ্যাম্পিয়ন থেকে কমতে হলে তো একটু সময় লাগে। আস্তে আস্তে বিএনপি 5 বছর যখন শেষে, বিগত পরে 4 বছর 3.5 বছর, তখন কিন্তু ওই পরিমাণে ছিল না, অনেকখানে কমে আসছিল। তো আওয়ামী লীগ এই কয়েক বছরে এমনভাবে তারা সব কিছুকে ম্যানেজ করেছে, সমুদ্র চুরি করেছে তারা, সমুদ্রের ভিতরে গর্ত করে সেখানে যা সম্ভব সেটা তারা লুট করেছে। কিন্তু দুর্নীতিটা ওইভাবে সামনে যে চ্যাম্পিয়ন হ্যান ত্যান এইগুলো কিন্তু আসলে, কিন্তু আসলে কি তা হয়নি? হয়েছে। আপনি একটা সেক্টর দেখান তো, একটা সেক্টর সুষ্ঠু ছিল, একটা সেক্টর। এই দেশের সবচেয়ে মেধাবী ছাত্র কারা? ডাক্তার। এই ডাক্তারদের আমি বারবার করোনার ভিতর বলেছি, আর্টিফিশিয়াল মেশিন থেকে শুরু করে আপনার এই যে কিট, তারপরে আপনার হলো অক্সিজেন প্ল্যান্ট, অক্সিজেন সিলিন্ডার, এই যে দুর্নীতিগুলি হতো, একটা মেডিকেল ইকুইপমেন্ট যার দাম 1.5 কোটি 2 কোটি টাকা, সেটাকে 20-30 কোটি টাকা করা হয়েছে। এই ডাক্তারের এটা অনুমোদন দিয়েছে, ইঞ্জিনিয়াররা করে, প্রত্যেক না করে টাকা চুরি করে নিয়ে যায়।
তাই বলবো যে সমস্ত এই যাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে এগুলি যদি আপনি পরিপূর্ণভাবে যদি এদের সব ই করে দিতে পারেন, আপনার বাজেয়াপ্ত করে দিতে পারেন, তাহলে আগামী দিনে যারাই ক্ষমতা আসবে না কেন তারা কিন্তু এই জায়গায় আর যাওয়ার চেষ্টা করবে না, যে আমার সম্পদ ভোগ করতে না পারে। আজকে চিন্তা করেন, আমিও তো র্যাবের হাতে ধরা পড়েছিলাম। আমি 2023 সালের 20 নভেম্বর ধরা পড়লাম, 21 নভেম্বর ধরা পড়লাম র্যাবের হাতে। আমাকে তো র্যাব ধরি বলে, স্যার আপনার এটা কোথা থেকে করেছেন, এই ভিডিওটা কোথায় করেছেন, এই লাইভ কোথায় করেছেন, এই পদ্মা কোথাকার, এই পদ্ধতি এত দরকার আছে? আমাকে পেশেন্ট চালান যাই, আমি তো আসলাম। হ্যান্ডকাপও পড়ালো না। এক জেনারেল সাহেব হ্যান্ডকাপ পড়ানোর জন্য খুব যে ভাড়া ছিলাম আর কি। ভাড়া মানে আমার যার কাছে ছিল, তো আমি নাকি ভালো মানুষ না, ওনার বাসায় পুলিশ র্যাব গেছে, উনি খুব লজ্জিত। আমি ধমক দিলাম, স্যার আমি চোর ডাকাত? এই চোখেই দেখলাম প্রভাবশালী মন্ত্রী, বাংলাদেশ সবচেয়ে বড় ধনী যিনি, আইনজীবী যিনি, বড় আইনজীবীর ছেলে আইনজীবী ছিল, হলো দরবেশ সবাই বলতো। হঠাৎ করে দেখলাম এক রাত্রে হয়ে গেল গণেশ। আবার আনিসুল হক সাহেব দড়ি দিয়ে হাত বাঁচতে, দড়ি দিয়ে চোরের মতো করে বাঁচছে। কেন কেন বলতে পারতো? নো, আমাকে দড়ি দিয়ে বাঁচবে কেন? আমি দেশের মন্ত্রী ছিলাম, আমি দেশের শীর্ষ ধনী, আমার হাত বাঁচছে কেন? কেন বলতে পারে নাই? যে চোর যেহেতু, লুটেরা যেহেতু, সেই কারণে। আমাকে তো, আমার সাথে অনেক মুক্তিযোদ্ধারা আসছে, আমিও মুক্তিযোদ্ধা, আমি সার্টিফিকেট নেইনি, আমি ইন্ডিয়া ট্রেনিং করেছি, দেশে ট্রেনিং করেছি, সার্টিফিকেট জানি। সেই সময় অসচ্ছল মুক্তিযোদ্ধা বললে আমি জানি না। পরবর্তী সময় আমেরিকার আমার ওখানে এমপি ছিলেন, তিনি মুক্তিযোদ্ধার নাম, ইন্ডিয়া ছিলেন পটে, তার কাছে আমি সার্টিফিকেট আনতে যাইনি। আমার সাথে তো মুক্তিযোদ্ধাদেরকে হ্যান্ডকাপ পরায় নিয়ে আসতে জেলখানার থেকে। আমার জীবনে তো কোনো হ্যান্ডকাপ পরাতে পারে নাই 71 সালের পর। কেন পারেন নাই? সততা থাকতে হবে। আমি যুদ্ধ করেছি দেশের জন্য, আমি অন্যায় করি না, আমাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, অতএব আমি হ্যান্ডকাপ পরবো না। ওরা বলতে পারে না কেন? তাই আজকে যে ভাই আমার কাউখালী খসরুভাই রোজই প্রশ্ন করেন, হ্যাঁ প্রতিদিনই প্রশ্ন করেন, তো খসরুভাইকে বলবো জাতীয় ঐক্য দরকার, আমরা করতে চাই, দেশটাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই, এটা আমরা চাই, আমরা দল চাই, আমরা মনে করি এই মুহূর্তে দরকার। কারণ এখন যেভাবে অপপ্রচার চলছে বাংলাদেশের বিরুদ্ধে, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জি, আসবো আপনার কাছে। আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিল যে শুধুমাত্র কেন এই গত 15 বছরের দুর্নীতি নিয়ে আপনি শ্বেতপত্র প্রকাশ করলেন? আচ্ছা, ওনার একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বাংলায় অনুবাদ করা হবে কিনা এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা পড়বে কিনা। এটা আসলে মাননীয় প্রধান উপদেষ্টা যখন এই দায়িত্বটা অর্পণ করেন, তখন ওনার ওই আগ্রহটাই ছিল যাতে ভবিষ্যতে মানুষ বুঝতে পারে যে আমাদেরকে কি করতে হবে না। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আমরা কোথায় ভুল করেছি সেটা নির্ঘণ্ট একটা দেওয়ার ব্যাপারে উনি আশা করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য কোয়ালিটির সাথে আপোষ না করে পাবলিকেশন সেটা করবার চেষ্টা করছি। এখন তো আমরা ড্রাফট জমা দিয়েছি, এবং আপনি জানেন যে দুর্নীতির খবর তো কোনো পিয়ার রিভিউড জার্নালে ছাপা হয়নি যে আপনি সেটার রেফারেন্স দিয়ে আপনি পাবলিকেশন করতে পারেন, যেটা আপনার গ্রহণযোগ্য পাবলিকেশন হয়। ফলে এইটার তরিকাটা আলাদা হবে। তো প্রথমত এই পাবলিকেশনটা করে আমরা সবার জন্য, বাংলাদেশের সকল জনগণ যেন পড়তে পারে, এটার জন্য একটা বাংলায় এটার একটা গ্রন্থনা আমরা করব, সেরকম প্রত্যয় আছে। এখন আওয়ামী লীগ আমলের কেন, আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে এটা শুধুমাত্র আওয়ামী লীগ আমলের শ্বেতপত্র নয়, এটা প্রবণতাগুলো চিহ্নিত করবার জন্য আমাকে যে পর্যন্ত যেতে হয়েছে সেই পর্যন্ত আমি গেছি। এর মধ্যে দেখবেন অনেক ট্রেন্ড অ্যানালাইসিস হয়েছে, যেটা গত 30 বছর বা 25 বছর বা তারও আগে থেকে করা হয়েছে, এর মধ্যে আছে। কিন্তু আপনি যখন কোথায় সমস্যা হয়েছে বা কী ধরনের ম্যানিপুলেশন হয়েছে, এটা যখন আপনি নিষ্ঠানুগভাবে তথ্য অনুসন্ধান করবেন, তখন আপনার সাম্প্রতিককালের ডকুমেন্টেশনই হাতে আসবে। আপনি অনেক পুরনো ডকুমেন্ট এই 90 ওয়ার্কিং ডের মধ্যে, 90 ওয়ার্কিং ডের মধ্যে আপনার পক্ষে, মানে এটা তো একটা সম্ভাব্যতার ব্যাপার আছে না আপনি। ফলে আমরা এটুকুই করতে পেরেছি, এবং এইটুকু করার সাপেক্ষে আমরা মনে করেছি যে এই ধরনের কাজ যদি ভবিষ্যতের কোনো সরকার করেন, তাহলে তাদেরও মাথায় রাখতে হবে যে জনগণের প্রতিরোধের মুখে ওনারা পড়বেন, এবং জনগণ আসলে তৈরি থাকবেন এরকম আরেকটা শ্বেতপত্র তৈরির জন্য, ওনাদের দুর্নীতিও প্রকাশিত হবে। হ্যাঁ, ফলে এইটা একটা প্রবণতা হিসেবে, একটা প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে। এটা কখনোই অস্বীকার করেনি যে আগে কখনো কিছু ঘটেনি। দেখেন, অস্বীকার করবার শ্বেতপত্র কমিটি কেউ না,
আচ্ছা। মানুষ ভোটের রাজনীতির মাধ্যমেই নির্বাচিত করে এবং কাউকে নির্বাচিত করে না। আপনি যদি ভোট হতে দেন, নির্বাচন হতে দেন সুষ্ঠুভাবে, মানুষের রায়ই বলে দেবে যে সে কাকে মনে করছে যে দুর্নীতির বাইরে এবং কাকে মনে করছে না যে সে দুর্নীতি করে নাই। হ্যাঁ, তো এটা মানুষের মানে আপনি নির্বাচন হতে দেবেন না আর আশা করবেন যে মানুষের রায় আপনি পেয়ে যাবেন, এমনটা মনে করবার কোনো আচ্ছা, কারণ নেই। যদি এর আগে আমরা অনেক শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ দেখেছি, এর আগে কিন্তু আমরা অনেক যদি বলি রায় দেখেছি, মামলা দেখেছি, যেগুলো পরে এসে রাজনৈতিক বিবেচনায় এগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, রাজনীতি বিবেচনায় বাতিল হয়ে গেছে। এখন আমার প্রশ্ন যে ভবিষ্যতে কোনো এক সময় এই শ্বেতপত্র কি প্রশ্নবিদ্ধ হতে পারে, কিংবা এই শ্বেতপত্রের বিরুদ্ধে কি আরেকটা শ্বেতপত্র হতে পারে? হতেই পারে, যদি মনে করে কোনো সরকার মনে করে বা কোনো গোষ্ঠী মনে করে যে ওনাদের ভিন্নভাবে দেখবার সুযোগ রয়েছে, সেটা ওনারা করতেই পারে। আমরা খুবই ধরেন একাডেমিক একটা এক্সারসাইজ হিসেবে তথ্যের সন্ধানের মাধ্যমে চেষ্টা করেছি একটা নির্ঘণ্ট উপস্থাপন করতে। ওনার কেউ যদি, আমাদের এটা তো পাবলিক ডিসেমিনেশনের জন্য গেছে এবং আমরা এই জন্য ড্রাফট বলছি, আমরা মানুষের জনগণের কমেন্টের ভিত্তিতে আমরা এটা চূড়ান্ত করব। কেউ যদি মনে করেন, কোনো সরকার যদি মনে করেন যে এটাকে আসলে এটা ঠিক মতো হয়নি, ওনাদের সম্পূর্ণ অধিকার বা এখতিয়ার থাকবে এটাকে চ্যালেঞ্জ করবার জন্য। এখানে হাবিবুর রহমান হাবিব, আপনাকে প্রশ্ন করব, আমি যে উনিকে যে প্রশ্নটা করছিলাম আসলে, যে একটা সময় দিয়ে দেখা যায় যে এই ধরনের অনেকগুলো কাজ হয়, ভালো কাজ হয়, দুর্নীতি খোঁজা হয়, এবং একটা সময় গিয়ে আবার অন্য সরকার যখন চলে আসে তখন এটা রাজনৈতিক বিবেচনা বলে সেটি আসলে আবার ফাইলবন্দি হয়ে যায় বা আমরা সেটা খোঁজ পাই না। আপনার কাছে মনে হয় যে এই অবস্থার পরিবর্তন হবে, যে বা এই যে একটা, এর আগে দর্শকও ফোন করেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন যে একটা শ্বেতপত্র আসলো, এদের বিরুদ্ধে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করা আসলে সম্ভব হবে কিনা, কিংবা বিচার করা সম্ভব হবে না, এখানে একটা ব্যাপার হলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। ইতিপূর্বে যতগুলি দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ হয়েছে দলীয়ভাবে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, আওয়ামী লীগ, এইভাবে না, এখন তো নিরপেক্ষ জায়গা থেকে করেছে। উনি একটা খুব ভালো কথা বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। আমরা কাউকে ধরার জন্য না, আমরা কিভাবে এটা হয়ে আসতেছে সেই জিনিসগুলি জানার জন্য এটা করা, কাউকে উপলক্ষ করে না। হয়েছে দুর্নীতি, সেগুলিকে তারা বের করার চেষ্টা করেছেন। যেমন আমার ভাই কাউখালী খসরু ভাই, উনি যখন বললেন যে আগে যারা দুর্নীতি করেছিল তাদের বিচার হয়েছিল, তাদের তো একদম ধবধবে সাদা করে দিয়েছে, ওয়াশ করে দিয়েছে। বিগত যে আপনার দুর্নীতি ছিল, ওরা কী বলে, কমিশন ছিল, তাদের কী হবে? অবশ্য তারা দুর্নীতিবাজ, বাট বিগত সরকার, দলীয় সরকার, তাদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ না করে লোক দেখানো, ধরে তারপরে আবার ঠিক করে দিয়েছে যে তারা দুর্নীতিবাজ না। সেগুলো অবশ্যই এর মধ্যে আসবে। তো এবার এর ভিতরে এখন এইটা যেটা করছে, এটা না বিএনপি, না আওয়ামী লীগ, না জাতীয় পার্টি বা জামাত, তা না। তার এই যে বর্তমান যে নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তী সরকার, এই সময় একেবারে নিরপেক্ষভাবে, নির্মমভাবেই এনারা কিন্তু কথাগুলো তুলে নিয়ে আসছেন। অর্থাৎ এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আগামী যদি কেউ আসে, হ্যাঁ করতে পারে, আওয়ামী লীগ যদি আসে তারা তখন অস্বীকার করবে, আর কেউ তো অস্বীকার করবে না। তো সে আওয়ামী লীগ যখন অস্বীকার করবে তখন তাকে দেখাতে হবে যে এই জায়গাগুলো তারা আমাদের বিরুদ্ধে বলেছে, ঠিক তো সত্য না, এটা প্রমাণ করার তাদের কিন্তু সুযোগ নাই। তারা তো একেবারে মাথার থেকে চুল পর্যন্ত দুর্নীতি, শুধু দুর্নীতি, আর্থিক দুর্নীতি না, নীতি নৈতিকে ধ্বংস করে দিয়েছে। 100% ভোট কেন্দ্রের কাস্ট হয় বলুন তো, 100% ভোট কাস্ট হয়েছে শত কেন্দ্রে। বিএনপি দল, আমার মতো প্রার্থীকে 0 ভোট দেওয়া হয়েছে, 2 ভোট দেওয়া হয়েছে, 4 ভোট দেওয়া হয়েছে। আবার আমি একটা জায়গায় ভোট হয়েছে, রাত্রে কাট নাই, 2টার সময় নির্বাচন ছেড়ে দিয়েছিলাম, 3130 ভোট পেয়েছি, 2500 ভোট পেয়েছি, 2200 ভোট পেয়েছি। এটা হয় যে এটা কে করলো, কাকে দিয়ে করালো? হয় উনি কলেজের প্রিন্সিপাল, প্রিজাইডিং অফিসার, না হাই স্কুলের হেডমাস্টার, নাহলে ব্যাংকের একজন বড় অফিসার, সে তো প্রিজাইডিং অফিসার। তাকে দিয়ে লেখা হলো, আপনি লেখেন, সিগনেচার করেন, 100% ভোট কাস্ট হয়েছে, এতগুলি 0 ভোট, এই কেন্দ্রে 0 ভোট এতগুলি বুথে পড়েছে। এটা অন্যায় না? টাকা চুরি করেছে বড় অন্যায়। যার কারণে 18 সালের নির্বাচনে, 14 সালের নির্বাচন তো হয়নি, ওটা একতরফা হয়েছে। 18 সালের নির্বাচনের পর অনেক এসপি, অনেক ডিসি তার বাসায় গিয়ে ঠিকমতো তার বাচ্চাদের সাথে, তার ওয়াইফের সাথে ঠিকমতো কথা বলতে পারতো না, ধমক দিতে পারতো না। ওই বাচ্চা বলতো, এসপিকে বলতো, বাবা তুমি তো রাত্রিবেলা ভোট কেটে দিয়ে আসছো,
তুমি আমাকে কি নৈতিকতা শেখাও? ডিসির ওয়াইফ বলেছে তুমি এত কথা বলো কেন? তুমি তো মানুষের অধিকারকে হরণ করে দিয়ে আসছো। তাদের কি অন্তর্জালা নেই? আমরা এই যে অবস্থাটা সৃষ্টি করে গিয়েছে তারা, তো এখন সেই সরকার সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আপনার এই যে ডাক্তার আমরা আছে চিকিৎসা নিতে পারি, কেন পারেন না? মেডিকেল প্রশ্ন ফাঁস করে দেয়, তদবিরে মেডিকেলের ছাত্র। আচ্ছা, আমরা আসবো আপনাকে জানতে চাইবো যে এই যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কিংবা সেটা আমরা বলবো চুরি হয়েছে, যাই বলে না কেন, যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেই টাকাগুলো কি এখন ফেরত আনা সম্ভব, বা আপনি কি দেখেন এখানে অর্থনীতি হিসাবে? এটা তো মানে রাষ্ট্রের কূটনৈতিক অবস্থান এবং দৃঢ়তার উপরে নির্ভর করবে। শুধু রাষ্ট্রের ইচ্ছার উপরে নির্ভর করবে সব কিছু তা না। মানে এটা আন্তর্জাতিক বিভিন্ন পরিসরের অনেক বিষয়াবলীর মধ্যে কাজ করবে। তবে আমি মনে করি যে সরকার যদি দৃঢ় প্রত্যয়ী হয় এবং সেইভাবে দুতিয়ালির কাজটা জারি রাখে, তাহলে খানিকটা সাফল্য তো আসতেই পারে। তবে এই ক্ষেত্রে আরেকটু বলতেই হয় যে দেশের অভ্যন্তরে যেই ধরনের মানে এখন যেই ধরনের নৈরাজ্য শুরু হয়েছে এবং যেই ধরনের আস্থাহীনতার সংকট আন্তর্জাতিক দুতিয়ালির মধ্যে দেখা যাচ্ছে এই গত কয়েকদিনে, এটা সরকারকে ব্যতিব্যস্ত করে তো রাখবে খুব স্বাভাবিকভাবে এটা সামাল দেওয়ার ক্ষেত্রে। এবং অভ্যন্তরে ইনফ্লেশনের একটা মূল্যস্ফীতির একটা চাপ রয়েছে। এই সকল কিছুর ধাক্কা সামলে এই টাকা আনবার দুতিয়ালিটার স্থৈর্য সরকারকে দিতেও হবে। ফলে ওই জায়গাটুকু আমার মনে হয় যে আমাদেরও সকলের মিলে ওই স্থৈর্যতা একটু দেখানো দরকার, এবং এই আস্থার জায়গাটা সরকারের হাতকেও যাতে আমরা শক্তিশালী করতে পারি। সরকার বলতে আসলে এই বিপ্লবের পরে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের হাতকে যাতে আমরা একটু শক্তিশালী করতে পারি, সেই স্থৈর্যটা, সেই ঐক্যটা আমাদেরকে দেখাতে হবে। আমি মনে করি যে একটু এই সময়টা আমাদের লাগবে আসলে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাইবো, এই যে আবার যদি একদম পরিস্থিতির কথা বলি, আপনি বলছিলেন যে আসলে দেশের এখন যে অবস্থা সব কিছু মিলে, ভারত বাংলাদেশ সম্পর্ক সব কিছু মিলে যে অবস্থা, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন, সব কিছু মিলে আসলে এখন নাগরিক হিসেবে বা যারা রাজনীতিবিদ আছে তারা আসলে কতটা সামনে চলে আসতে পারে, বা ওই যে অনৈক্যটা দূর করে সবাই এক পাশে সাথে যেন দাঁড়াতে পারে, তাদের ভূমিকাটা কী হওয়া উচিত রাজনীতিবিদদের? এখন বলি, আপনার সাথে আমার শত্রুতা আছে। গ্রামে যদি একটা খেপা বাঘ যায়, বা খেপা না হলেও বাঘ গেলেই, তখন কিন্তু সবাই লাঠি নিয়ে মারতে আসে। আপনার সাথে আমার শত্রুতা তা কিন্তু আমি দেখবো না। এখন ভারত যেভাবে ঘুরে ঘুরে লেগেছে, আর পতিত সরকার যেভাবে তারা শুরু করেছে, তাতে ওই যে পারস্পরিক দ্বন্দ্ব, ফ্যাসাদ, মতের অমিল, টুকিটাকি সমস্যা, সন্দেহ সব কেটে গিয়ে জাতীয় ঐক্যে একমত সবাই হবে, জনগণ একমত হবে। জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। আর এই টাকা ফেরত আনার কথা যেটা বলছেন, এই টাকা ফেরত আনার জন্য অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের সাহায্য সহায়তা দরকার আছে। তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যারা এই টাকা পাচার করেছে, আত্মসাৎ করেছে, তাদের নাগরিকত্ব কেই নেওয়ার মতো অবস্থা যেতে হবে। তারা বাংলাদেশের নাগরিকের শিকার হতে পারবে না। টাকা পরিশোধ করো, তারপর তুমি নাগরিক হও। তুমি বাংলাদেশের নাগরিক হয়ে তুমি বাংলাদেশের টাকা তুমি বিদেশে পাঠিয়েছো, তুমি চুরি করেছো এই দেশে মিল কারখানা করতে, এই দেশে তুমি ফ্যাক্টরি করতে, জনগণের কর্মসংস্থান ব্যবস্থা করতে, তুমি টাকা চুরি করে তুমি বিদেশে পাঠিয়েছো। ওই টাকা ফেরত না আসার মধ্যে ওকে ভোটার লিস্টের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। ও সমস্ত সামাজিক যত মানে মর্যাদা যা আছে সবকেই নেওয়া উচিত। দিয়ে কঠোর হস্তে দমন করতে, দেশের পথে কিন্তু কারো নাম নাই, কিন্তু নাম না বের করতে হবে। আচ্ছা, কেউ না কেউ করেছে, কেউ করেন তা তো না, অবশ্যই নাম খুঁজে বের করতে হবে। বের করে এখনও বাংলাদেশের ভিতরে যারা আছে তাদের কাছে প্রচুর টাকা আছে, ডলার, তাদের আলমারিতে রাখার জায়গা নেই, বাক্সে রাখার জায়গা নেই, ট্রাঙ্কে রাখার জায়গা রাখা নেই। টাকা ওরা রেখেছে হলো আপনার স্টোর রুম করেছে, টাকা না ডলার নিয়ে নিয়ে যখন রাখছে, ডলার নিয়ে নিয়ে রাখছে, দেখছেন ইউনিট দেখছেন না কত কোটি টাকা পাওয়া গেলো। এই আওয়ামী লীগের প্রত্যেকটা এদের বাড়িতে আপনি যান, এইরকমভাবে কোটি কোটি ডলার তাদের বাড়িতে আছে, বাইরে তো পাঠিয়েছে। এগুলি আপনি ই করেন, এগুলি উদ্ধার করেন, বাদ বাকি বিদেশে যেগুলি আছে সেগুলি আনার ব্যবস্থা করতে হবে। আর আগে যারা ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন, ভবিষ্যৎ মনে করতে হবে ওইভাবে চলুন, ফিরত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং তাদের আইনের আওতায় আসতেই হবে। এবং আমরা কারাগার থেকে আসলাম তো বলতাম ভালো করে করো কারাগার, আমরা এই এখন কারাগারে সব যাবে,
আমাদের এবং শেষ- দীর্ঘদিন তাদের ওই কারাগারে জি, থাকতে আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ আওয়ার এক্সট্রার আজকের পর্ব এখানে শেষ করছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।